হ্যালো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন হলো কোনো ভ্লগ নিয়ে আসা হয়নি, তাই আবার চলে এলাম। ভ্লগ না আসার কারণ হলো যে এখানে তো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই নিজেকে করে নিতে হয়, তো কাজের চাপ থাকে। অফিসের কাজ, ঘরের কাজ, রান্না বান্না, বাইরের কাজ সব কিছু মিলিয়ে একটু ব্যস্ত ছিলাম। আর বাকিটা বলতে পারো আলস্য, যেটা না বললেই নয়। এটা তো একটা মূল উপাদান ব্লগ না বানানোর। তো যাই হোক, অনেক দিন পর একটু সময় জুটিয়ে আবার চলে এসেছি একটা ব্লগ নিয়ে। রিসেন্টলি চারজন বন্ধু মিলে চলে গিয়েছিলাম জার্মানি, একটা ছোট্ট 2 দিনের রোড ট্রিপে। সেইটা নিয়েই আজকের ব্লগটা। তো দেখা যাক কেমন ঘুরেছি আমরা, আর তোমরাও জানিও এই ব্লগটা কেমন লাগলো। চলো চলে যাওয়া যাক রোড ট্রিপে। প্রথমেই বলি, এই রোড ট্রিপের জন্য আমরা যে গাড়িটা রেন্ট করেছিলাম সেটা অনেকটা অটোমেটেড একটা মার্সিডিজ বেঞ্জ। আর আমাদের পুরো ট্রিপে যেটা ভীষণ রিমার্কেবল, যে গাড়ি চালিয়েছিল সে হলো পূজা। পূজা আমার একটা ফ্রেন্ড, আর ও পুরো ট্রিপে আমি বলবো প্রায় 10 ঘন্টারও উপরও গাড়ি চালিয়েছে, উইচ ইজ রিমার্কেবল। আর আমরা অনেক থ্যাঙ্কফুল, পুরো ট্রিপটা আমরা ওর ওপর ডিপেন্ড করেই করেছি। তো এটা আমাদের প্রথম, আর মানে পূজারও প্রথম মার্সিডিজ বেঞ্জ, যেটা অলমোস্ট ফুলি অটোমেটেড একটা গাড়ি ছিল, ও চালিয়েছিল, মানে অনেকটাই অটোমেটেড ছিল। তো প্রথমে তো ডিসকাস করতে যে কোনটা কিভাবে ওয়ার্ক করে, ফাংশনালিটিস কী এই কারটার, সেটা ডিসাইড করতেই আমাদের অনেকক্ষণ সময় চলে গিয়েছিল। আর তারপরে যখন আমরা একবার রওনা দিয়েছিলাম, পূজা ওয়াজ সো ফ্লুয়েন্ট যে জার্নিটা, মানে জার্নি বলে একদম মনেই হয়নি। তুমি নাচ করো গাড়ির মাঝে। লেফট হ্যান্ড সোজা রে, লেফট লেফট। তুই ঠিকঠাক দিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, ব্রিজ থেকে লেফট। হারলেমে আর কোথায় হারিয়ে যাবি নিজের সিটিতে। আমরা মূলত যাচ্ছিলাম কোচেম বলে একটা জার্মান সিটির দিকে, কিন্তু নেদারল্যান্ডস থেকে শুরু করার পর আমরা রিয়েলাইজ করি যে জার্মানি ঢুকতে আর নেদারল্যান্ডস থেকে বেরোতে মোটামুটি হাফের বেশি সময় আমরা নেদারল্যান্ডসেই কাটিয়েছিলাম। মানে 4 ঘন্টার মধ্যে 2 ঘন্টারও বেশি আমাদের নেদারল্যান্ডস থেকে বেরোতে লেগে গিয়েছিল। তার একটা মেন রিজন হচ্ছে গিয়ে নেদারল্যান্ডসে কিন্তু স্পিড লিমিট রয়েছে, আর জার্মানিতে ঢোকার পরে জার্মানির রাস্তায় কিন্তু একটা পার্টিকুলার লেন থাকে, লেফট লেনটা দিয়ে গেলে সেখানে কিন্তু স্পিড লিমিট থাকে না। তো অবভিয়াসলি গাড়িটার স্পিড অটোমেটিক্যালি বেড়ে যায়। তো সেই কারণেই হয়তো জার্মানি ঢোকার পর আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে অনেক সময় কম লেগেছিল, কিন্তু যতক্ষণ আমরা নেদারল্যান্ডসে ছিলাম ততক্ষণ স্পিড লিমিটে রাখার জন্য অনেকটা বেশি সময় লেগে গিয়েছিল। আরও একটা রিজন হচ্ছে গিয়ে, আমরা এখানে স্পিড লিমিট ভাঙতে পারি না বা কোনো রুলস ব্রেক করতে পারি না, কারণ যে ফাইনটা আসে সেটা কিন্তু ভারতবর্ষের মতো কয়েকশো বা কয়েক হাজার না, মানে বেশ হাজার হাজার টাকা। যদি আমরা ভারতীয় মুদ্রায় কাউন্ট করি বা গণনা করি, তাহলে সেটা বেশ হাজার হাজার টাকা, লাখ টাকা অবধি ফাইন আসতে পারে। সেই জন্য আমরা কিন্তু খুবই প্রিসাইজলি গাড়ি চালিয়েছি। আমরা মানে পূজা, আমরা জাস্ট ওকে সাপোর্ট করেছি। তো উই টুক কেয়ার অফ দ্য রুলস। সেই জন্য মোটামুটি রাস্তায় ব্রেক দিয়ে দিয়ে যতক্ষণে আমরা পৌঁছেছি, সেটা আমাদের এস্টিমেটেড টাইম লাইনের থেকে অনেকটা বেশি সময় লেগেছিল। কিন্তু ট্রিপটা মানে রোড ট্রিপে যেহেতু ছিল, সেহেতু পুরো ব্যাপারটা আমরা ভীষণভাবে এনজয় করেছি। ম্যাগি আছে, স্ট্যানলি মর্গান আছে। স্ট্যানলির জলের বোতল আছে। আমাদের মধ্যে একজন ভীষণ বড় লোক, আর আমাদের কাছে সমস্ত রকম বার্গার আছে। আমরা খাচ্ছি এখন। একজন রাস্তায় বসে পড়েছে, কারণ রাস্তায় বসে ভিক্ষে করতে করতে ওর অভ্যেস হয়ে গেছে। এইটা দিয়ে আমি বললো বিএমডব্লিউ। কোনটা দিয়ে? আমি বিএমডব্লিউ দিয়ে বলেছিলাম অডি। খাওয়া দাওয়ার পরে আমরা আবার রওনা দিয়েছিলাম আমার গন্তব্যের পথে। যদিও কোচেম আমাদের যাওয়ার প্রধান উদ্দেশ্য ছিল, কিন্তু আমরা স্টে করেছিলাম ওই দিনটাতে সন্ধেবেলায় পৌঁছে কোচেম থেকেই পাশে অন্য একটা সিটিতে। আর রাস্তাটা তোমরা দেখে নাও, মানে অপার্থিব সুন্দর রাস্তা ছিল ওই আমাদের স্টে অবধি পৌঁছানোর রাস্তাটা। মানে চাইলেও কখনো ভোলা যাবে না এরকম সুন্দর একটা রাস্তা। আর সেই দিন ওয়েদারও ছিল ভীষণ ভীষণ সুন্দর। আকাশে শরতের পেঁজা তুলোর মতো মেঘ ছিল, খুব বেশি রোদও ছিল না, আবার একদম কালো ঘন করে মেঘও হয়েছিল না। সো রোড ট্রিপের জন্য একদম পারফেক্ট একটা ওয়েদার ইট ওয়াজ।
যে দূরে যে ছোট্ট একটা টাউন দেখা যাচ্ছে, আমরা ওইখানেই কোথাও একটা স্টেতে ছিলাম। আর এই মুহূর্তে যে জায়গাটা দেখা যাচ্ছে স্ক্রিনে, সেটা হলো মোজেল ভ্যালির একটা জায়গা। তো মুদেন বলে একটা জায়গাতে আমাদের নাইট স্টে ছিল। এখানে কার্দেন, মুদেন, বেনিংগেং বলে অনেকগুলো জায়গা রয়েছে। তো আমরা মুদেনে কোথাও একটা স্টে করেছিলাম। তো সেই রাস্তাটা দিয়ে যাচ্ছে। তো আমরা যেখানে স্টে করেছিলাম তার একদিকে এরকম পাহাড় আর অন্যদিকে এরকম নদী ছিল। তো ভীষণ সুন্দর একটা জায়গায় আমরা স্টে করেছিলাম। তো এখন সেই স্টে রাস্তাটা দিয়েই আমরা যাচ্ছি। তো মানে এই ধরনের ভিউ হয়তো অনেক জায়গাতেই দেখা যায়, কিন্তু আমার দেখা একটা স্টানিং ভিউ ছিল এটা। ওয়েদারের সাথে সাথে ভিউও খুব সুন্দর ছিল। আর আমরা অলমোস্ট এখন বাজে সন্ধেবেলা 5টা, 5:30 আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের স্টেতে। আর এই ছিল আমাদের স্টে। চারিদিকে গ্রেপ ভাইনে ভরা ছিল, মানে আঙুরের গাছ ছিল। এখন আঙুরের সিজনও চলছে এখানে। তো এটা একটা গেস্ট হাউস টাইপের ছিল। তো এখানে আমরা ওই রাতটা স্টে করেছিলাম। মোজেল ভ্যালিটা জার্মানিতে হচ্ছে বেসিক্যালি ওয়াইন রিজিয়ন, মানে এখানে প্রচুর গ্রেপ ভাইন্স রয়েছে। গ্রেপ ভাইন্সের চাষ হয় বলা যায় এই সিজনে। তো গ্রেপ থেকে তো বেসিক্যালি গ্রেপের মূল যেটা প্রয়োগ ইউরোপে, সেটা হচ্ছে গিয়ে ওয়াইন উৎপাদনে। তো এখানে তো চারিদিকে পুরো গ্রেপ ওয়াইনে ভরা, মানে সাজানোর পারপাসেই হোক বা ওয়াইন প্রিপেয়ার করার পারপাসেই হোক, চারিদিকে নানা ধরনের নানা প্রজাতির আঙুর গাছে ভরা। তো সেটা খালি আমাদের এই গেস্ট হাউসে না, বরং পুরো এই ভ্যালিটাতেই এইরকমই ব্যাপার। এর মাঝেই ঢুকে পড়েছিলাম আমার রুমটা বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছিল। তো দেখে বেশ মনটা ভালো হয়ে গেল, কারণ যখন অনেকটা জার্নি করে কেউ আসে, তারপরে একটা সাজানো গোছানো পরিষ্কার বিছানা পাওয়া যায়, তার থেকে ভালো তো আর কিছু হতেই পারে না। আর এরকম পর্দা একটা ছিল, যেটাকে আমি পরে সাইড করে নিয়েছিলাম। এখন আমি খুঁজে পাচ্ছিলাম না, বাট পরে আই কুড ফিগার ইট আউট। আর এটা সাইড করে নিয়েছিলাম, জানলা খুলে দিয়েছিলাম। আর জানলার বাইরে একটা চার্চ দেখা যাচ্ছিল। আর এই চার্চটা কিন্তু বেসিক্যালি ওখানে একটা গ্রেভইয়ার্ড আছে, মানে কবরস্থান, মানে পিছন দিকে কবরস্থানেরই এটা একটা চার্চ। আর সারা দিন এখান দিয়ে সারা রাত বেসিক্যালি, যেটা এই পুরো ট্রিপের যেটা একটা অনলি খারাপ বিষয় ছিল, সেটা হলো সারা রাত এই জায়গাটা দিয়ে পরপর ট্রেন যাচ্ছিল। তো ঘুম খুব একটা ভালো হয়ে ওঠেনি সেই রাতটা, কিন্তু ভিউটা দেখে মন খুব ভালো হয়ে গিয়েছিল। তো ঘুমটাকে মোটামুটি নেগলেক্ট করা গিয়েছিল ট্রিপের কথা ভেবে। এখন না ইউরোপের বেশিরভাগ জায়গাতেই রাত্রি 10:30 অবধি মোটামুটি আলো থাকে, কিন্তু তাও সেই দিনটা একটু গ্লুমি হয়ে গিয়েছিল। যত সন্ধে এগোচ্ছিল তত সানি ব্যাপারটা আর ছিল না, একটু গ্লুমি হয়ে যাচ্ছিল, কারণ পরের দিনের ওয়েদার খুবই গ্লুমি ছিল। কিন্তু তাও 6টা, 6:30 নাগাদ সাহস করে আমরা উডসের ভেতরে, মানে জঙ্গলের ভেতরে ঢুকেই পড়ি। কারণ কি আমাদের উদ্দেশ্য ছিল একটা পুরনো ক্যাসেল দেখা, বার্ডসেলজার ক্যাসেল বলে। এটা জার্মানির অনেক ক্যাসেলের মধ্যে একটা সুন্দর দেখতে ক্যাসেল। কিন্তু জঙ্গলে ঢুকে পড়ার পরেই আমাদের মনে হতে শুরু হয়েছিল যে আমরা বোধহয় একটা ভুল ডিসিশন নিয়েছি। কারণ কি ইনিশিয়ালি ভীষণ ডার্ক লাগছিল, জঙ্গলটা অনেক অন্ধকার লাগছিল। আর ওই জঙ্গলের ভেতরে ভাল্লুক ইত্যাদি কিছু মানে জন্তু প্রাণীর থাকারও সম্ভাবনা ছিল। সেই কারণে প্রথমে একটু ভয় লাগলেও পরে দেখি যে বেশ কিছুজন আসছে যাচ্ছে, তখনও 6:30, 7টা নাগাদও। তাই মনে সাহস জুটিয়ে 1/2 ঘন্টা মতো ট্রেক করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। ট্রেকটা ইজি ছিল, কিন্তু ওই মুভমেন্টগুলো খুব অ্যাডভেঞ্চারাস, খুব রোমাঞ্চকর ছিল। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তেই কোনো একটা দিক থেকে কোনো ভালুক টালুক জাতীয় কিছু এসে পড়তে পারে, কিন্তু সেটার সম্ভাবনা কম ছিল, কারণ কি লোকজন ছিল আশেপাশে, কয়েকজন হলেও ছিল। যাই হোক, তো তারপরে আমরা এই ট্রেকটা কমপ্লিট করি। মোটামুটি 35 মিনিট মতো লেগেছিল। তারপরে আমরা পৌঁছে যাই এই সুন্দর ক্যাসেলের সামনে। আর আমরা চেষ্টা করি যে কয়েকটা ফটো নেওয়ার, তা আমরা একটু সেট আপ করছিলাম। কিন্তু এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ যেহেতু অন্ধকার হতে শুরু করেছিল, ওয়েদার সানি ছিল না। তো আলো 10টা, 10:30 অবধি থাকলেও জঙ্গলের ভিতরে রাস্তা থাকার জন্য ওখানে আমরা 15 থেকে 20 মিনিটের বেশি স্টে না করেই আবার ফেরত এসেছিলাম সেমই রাস্তা দিয়ে। তো এটা একটা খুবই অনবদ্য এক্সপিরিয়েন্স ছিল। খুব সুন্দর একটা ক্যাসেল ছিল। জার্মানির মোস্ট অফ দ্য ক্যাসেল মোরালে সেমই দেখতে, মানে দূর থেকে দেখলে তো সবকটাকে একই রকম লাগে। এগুলো সবই মেডিয়েভাল ক্যাসেল, অনেক পুরনো সময়ের, ওল্ডেন ডেজের ক্যাসেল। তাই খুব সুন্দর একটা ভাইব কাজ করে আশেপাশে।
তো এই ছিল আমাদের সেই দিনের যাত্রার এন্ডিং। সেই দিন সন্ধেবেলা ওই ছোট্ট ট্রেকটা করে ক্যাসেল দেখে ফিরে এসে আমরা মোজেল ভ্যালিতেই একটা ভীষণ কিউট রেস্টুরেন্টে পিৎজা পাস্তা খেয়ে আমাদের দিনটা শেষ করি। কারণ কি ওই সময় ওই একটা দুটো রেস্টুরেন্ট ছাড়া আর কিছুই খোলা ছিল না। তো যাই হোক, তারপরের দিন খুব সকালে না হলে ওই 9টা নাগাদ উঠে ফ্রেশ হয়ে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল আমাদের গেস্ট হাউসে। তো ব্রেকফাস্ট করে নিয়ে আমরা তারপরে আমরা রওনা দিই আমাদের নেক্সট গন্তব্যের দিকে। কিন্তু তার আগে আমরা যথারীতি চেক আউট করে নিই। ব্রেকফাস্ট করার পর চেক আউট করে আমরা আবার গাড়ি নিয়ে রওনা দিই। বেসিক্যালি পূজা গাড়ি নিয়ে রওনা দেয় আর আমরা প্রিন্সেস প্যাসেঞ্জারের মতো বসে থাকি। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল একটা সাসপেনশন ব্রিজ, যেটা আশেপাশেই ছিল, কিন্তু আমরা একটু স্কেপটিক্যাল ছিলাম যাওয়ার ব্যাপারে। তার কারণ হচ্ছে গিয়ে ততক্ষণে কিন্তু ওয়েদার ভীষণ গ্লুমি হয়ে যায়, আর ওটা পাহাড়ের ওপরে। সাসপেনশন ব্রিজ মানে ঝুলন্ত ব্রিজ, যেটা পাহাড়ের ওপরে চড়তেই হয়। তো গাড়ি নিয়ে আমাদের পাহাড়ের ওপরে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার ছিল। তো আমরা একটু ভাবছিলাম কি যে যাব কি যাব না, ট্রেকটা করব কি করব না। কিন্তু তারপরে আমরা যতক্ষণে পার্কিং এরিয়াতে পৌঁছোই, ওই ট্রেকটা যাওয়ার আগে যেখানে পার্কিং গাড়ি রাখতে হবে সেই এরিয়া অবধি পৌঁছানোর পর কিছুক্ষণ গাড়িতে বসে থাকার পর বৃষ্টিটা কিন্তু নিজে থেকেই একটু কমে যায়। তো আমরা ভাবি তাহলে যখন ভগবান আমাদেরকে একটা সুযোগ দিচ্ছে এই ট্রেকটা করার, তো কেন না। তো অনেক ট্রেকার্স ছিল, তো তাদের সাথে আমরাও ট্রেক করতে যাই। এই ট্রেকটার একটা মেন প্রবলেম যেটা ছিল আমি বলবো যে বৃষ্টি হয়ে যাওয়ার জন্য না এই রাস্তাটা খুবই ন্যারো ছিল। ট্রেকের রাস্তাটা দেখাবো এর পরের ক্লিপগুলোতে, খুবই ন্যারো ছিল। তো ভয় যেটা ছিল যে পিচ্ছিল হয়ে যাবে, মানে রাস্তাটা পিচ্ছিল হয়ে গিয়েছিল। তো গ্রিপের ইস্যু হচ্ছিল জুতোতে। আর আমি তো আলাদাই মানুষ, আমার খেয়ালই ছিল না যে এই ট্রিপটাতে অনেকগুলো ছোট ছোট ট্রেক হতে পারে আর কি। আমি গিয়েছিলাম চপ্পল পরে, পাতি মায়ের একটা চপ্পল পরে আমি গিয়েছিলাম। তো আমার তো ট্রেকটা করতে একটু অসুবিধাই হয়েছিল, তাই ট্রেকটাতে আমি স্লো ডাউন করে দিচ্ছিলাম। তো যাই হোক, ফাইনালি আমরা কিন্তু গিয়েছিলাম, এত ঝড় বৃষ্টির পরেও কিন্তু আমরা পৌঁছেছিলাম ট্রেক করতে। দেখতেই পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে বাইরে, ওয়াইপার কন্টিনিউয়াসলি চলছে। বাট এটা একটা আলাদা রকম সৌন্দর্য ছিল, মানে ট্রিপটার এটাও একটা মধুর পার্ট ছিল, আমি সেটাই বলবো। সানি ডেজ আর অলওয়েজ বেটার, সানি ডেজ আর অলওয়েজ মোর বিউটিফুল, স্পেশালি ওয়েন ইউ আর ইন ইউরোপ। বাট রেনি ডেজ হ্যাভ ইটস ওন চার্ম। খালি বাদল। বাপরে, ডান দিকটাতে পুরো মেঘে ভরা। তার উপরে আবার কি একটা উইন্ডমিল লাগিয়ে রেখেছে। আমি কিন্তু মধ্য ইউরোপে, মানে মিডল ইউরোপ বা ইস্ট ইউরোপ, যেটা ধরুন বুদাপেস্ট আর ইস্ট ইউরোপ, মানে আরও যদি আমরা চলে যাই পূর্ব দিকে মেডিয়েভেল ইউরোপ, যেটা পুরনো একটু বেশি, সেই দিকে এরকম উইন্ডমিল থাকে না। উইন্ডমিলগুলো এখানে বিচটা এত কাছে বলে বা যে কোনো রিজনেই হোক, অনেক ফাঁকা জায়গা আছে বা হোয়াট এভার দ্য রিজন ইজ, নেদারল্যান্ডস বেলজিয়াম এলাকাতে প্রচুর উইন্ডমিল দেখতে পাই। আর এগুলো অনেক চিপ বিদ্যুৎ উৎপাদন করে, অনেক সাস্টেনেবল ওয়েতে। সেই কারণে এখানে ইলেকট্রিসিটিও তুলনামূলকভাবে বেশ কম দাম। কিন্তু আমি ভাবিনি কখনো যে জার্মানিতেও এত উইন্ডমিল থাকবে। বাট থ্রু আউট জার্মানি, মানে যতটা আমরা ঘুরেছি সেটা নেদারল্যান্ডসের পাশেই, তো এখানেও কিন্তু প্রচুর উইন্ডমিলস ছিল। আর সেটা মানে ভীষণভাবে কিন্তু এই জার্মানির ল্যান্ডস্কেপটাকে এনহ্যান্স করেছে, মানে সৌন্দর্য বাড়িয়েছে। তো মানে আমার ভালো লাগে হাউ উইন্ডমিল অ্যাডস টু দ্য ল্যান্ডস্কেপ অফ সার্টেন কান্ট্রিজ, সার্টেন রোডস। সবার আবার ভালো লাগে না, কারণ এখানে আমার ডাচ কলিগরা বলে এই উইন্ডমিলগুলোর জন্যই না আমাদের এই সৌন্দর্যটা দেশের নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় যে উইন্ডমিলগুলো একটু সৌন্দর্য বরং অ্যাড করে, আলাদা লাগে। এইটা তো প্লাম। বাপরে, নিচে কত হয়েছে, তোকে ওপর থেকে তুলতেও হবে না। এটা ভেঙেও গেছে, ডালটা ভেঙে গেছে।
এরপরে পার্কিংয়ে গাড়ি রেখে একটু ডিসিশন নিয়ে যে যাবো কি যাবো না, আমরা আমাদের ট্রেক শুরু করে দিয়েছিলাম। নানা রকম ফলের গাছ ছিল, কোনটা আমন্ড কোনটা প্লাম এই নিয়ে আমরা কনফিউজও হয়ে গিয়েছিলাম, কিন্তু ওভারঅল এই জায়গাটা এত অপূর্ব ছিল যে বলাই বাহুল্য। মানে পুরো ট্রেকটা ওই বৃষ্টির মধ্যে আমরা ভীষণভাবে এনজয় করেছি। এখানে এরকম একটা আস্ত প্লামের গাছের ব্রাঞ্চ আর কি পড়েছিল, মনে হয় এখানে প্রায়ই এরকম ঝড় বৃষ্টি হয়। আর চারিদিকে যে বাগানগুলো ছিল সেগুলো কিন্তু কোনো রকম ফেন্সিং ছিল না, কোনো দেওয়াল বা ফেন্সিং কিছুই করা ছিল না, গিয়ে তোমার ইচ্ছে হলে তুমি গিয়ে ফল পেড়ে খেতেই পারো। তো আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে থ্রু আউট নেদারল্যান্ডস বা ইউরোপে মোস্ট অফ দ্য জায়গাতেই মানুষের প্রতি মানুষের ট্রাস্ট এত বেশি যে মানে ওরা ভাবেই না যে এই ফলগুলো আমার চুরি হয়ে যেতে পারে, বা এটা নিয়ে ওরা বদার্ডই না যে চুরি হয়ে গেলে কি হবে। মানে দে নো যে এটা হবে না, মানুষ অনেক বেশি রেসপন্সিবল, ওদের মধ্যে এই ধরনের চিন্তাধারা কাজ করে না। তো এই ব্যাপারটা একটা ভীষণ অদ্ভুত, এটা একটা কালচারাল শক আমার জন্য যখন আমি প্রথমবার ইউরোপে এসেছিলাম। খালি শুধুমাত্র নেদারল্যান্ডস বা এরকম ইউরোপের এই ভাগে না, ওয়েস্ট ইউরোপে না, থ্রু আউট ইউরোপে মোস্ট অফ দ্য ইউরোপেই কিন্তু মানুষজন অন্য মানুষের উপর ভীষণভাবে ট্রাস্ট করে। আর সেটা কিন্তু আরও উত্তরে গেলে, নর্থে গেলে সেটা আরও বেশি, মানে নরওয়ে, আইসল্যান্ড এই দিকে মানুষের প্রতি মানুষের ট্রাস্ট আরও বেশি। এরকম ফেন্সিং তো থাকেই না। ইনফ্যাক্ট কোনো কোনো কান্ট্রির এরকমও আছে যে ওরা দরজা টরজাও নাকি লক করে না। সো একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স এটা। 1.7 কিলোমিটার 1.7 এটাই তো শর্টকাট, এটাই ওটা নয়, ওটা কোনো রাস্তাই না, এটাই। বাট এই তোর অসুবিধা হবে কি একটু হবে। হাই ও ভাই না জল আসছে পুরো। ট্রেকিং ট্রেলটা শুরু হওয়ার আমরা একটু কনফিউজ হয়ে যাই, কারণ ম্যাপে দুটো রাস্তা দেখাচ্ছিল। তো বেসিক্যালি একটা রাস্তা ট্রেক করার, একটা রাস্তা সিম্পল ওয়েতে যাওয়ার, মানে রোড আছে। তো এই ট্রেকিংয়ের রাস্তাটাই আমরা নিয়ে একটু অসুবিধা হয়েছিল আমার, কারণ আমি যাকে বলে একদম পাতি ফ্ল্যাট চপ্পল সেটা পরে এসেছিলাম, তো গ্রিপ ছিল না। একটু ভয় ছিল, যেহেতু বৃষ্টি হয়েছিল, পিছলে পড়ে যাওয়ার একটা ভয় ছিল। কারণ আমি যেই রাস্তাটা এখন দেখাচ্ছি তার ডান দিকটা কিন্তু পুরোটা স্লোপ, মানে ভ্যালি, তো পুরো যদি পাটা হড়কে পড়ে যায়, গাছগুলো যদি না থাকতো তাহলে একদম নিচে, তো সেটার একটা ভয় ছিল। কিন্তু আমি খুব সাবধানে চলাফেরা করেছি, দুই একবার পাটা পিছলে মচকে গেছে, কিন্তু একদম পড়ে যাওয়ার মতো কোনো সিচুয়েশন আসেনি সৌভাগ্যক্রমে, থ্যাংক গড। তো এই ছিল সেই রাস্তা। জায়গায় জায়গায় একটু একটু খন্দ হয়েছিল, যেখানে একটু জল জমে কাদা হয়ে গিয়েছিল, কিন্তু বাকি মোটামুটি স্মুথ ছিল পুরো ট্রেলটা, যা যেতে মজাই লাগছিল। কারণ কি আমাদের পেছনে এবং সামনে মানে একটা লম্বা ট্রেল চলছিল, লোকজন যাচ্ছিল, আর মনে হচ্ছিল যে এবারে একটু একটু সূর্যও উঠছে, কারণ কি বৃষ্টিটা বন্ধ হয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে। তো ভেবেছিলাম যে যতক্ষণে আমরা ব্রিজ অবধি পৌঁছবো ততক্ষণে হয়তো আমরা আবার সূর্য দেখতে পাবো, তো একটা আশাও কাজ করছিল মনের মধ্যে। তুই বুঝতে পারছিস এখানে কেন জাল দেওয়া আছে? কেউ তো আছে, তার মানে ওরা কিভাবে বুঝছে যে আমি কি বলছি? ওরা হাসছে কেন? সবাই যাচ্ছে, যা যা সামনে যা। এটা হচ্ছে কি আমার গ্রুপ, বল, আমি মিথ্যে বলবো আমার ব্লগে যে এটা আমার গ্রুপ। এদেরকে, হ্যাঁ, এতে আমাদেরকে, হ্যাঁ, এতজন মিলে এসছি। হ্যাঁ, এরকমই তো ব্লগার গুলো ঝুট ঝুট বলে দেয়, আমি এরকম ঝুট বলবো না। একটু ভালো করে দেখলে বুঝতে পারবে যে রাস্তাটা এখানে একটু চওড়া হয়েছে, কিন্তু যদি ডান দিকে দেখো একদম খাড়াই নিচে না হলেও স্লোপটা, কিন্তু বেশ পা পিছলে পড়লে বেশ গড়িয়ে গড়িয়ে অনেকটা নিচে পড়তে হবে কিন্তু। তো এটা একটা ছিল, আর এরকম রাস্তার মাঝে গাছ ছিল, তো যেটা একটু স্ক্যারি, একটু দেখে চলে যেতে হবে। তো আলটিমেটলি অনেকক্ষণ হাইক করার পর আমরা এরকম একটা প্লেন জায়গায় এসে পৌঁছেছিলাম, যেখান থেকে আমরা ফাইনালি চলে এসেছি ব্রিজটার একদম কাছে। এখানে অনেক বেঞ্চ টাইপ আছে যেখানে বসে ওইখানে একটু মানে দৃশ্য উপভোগ করা যেতে পারে।
কিন্তু আমাদের হাতে বেশি সময় ছিল না, কারণ মনে হচ্ছিল যে মানে এটা আমাদেরকে আধ ঘন্টা সময় দেবে হার্ডলি, আর তারপরেই আবার বৃষ্টি শুরু হবে। তাই আমরা তাড়াতাড়িই করছিলাম একটু, যাতে বৃষ্টিটা ঘুরে দেখে সবটা উপভোগ করে সময় মতো আবার এই পারে পৌঁছে যেতে পারি। এটা রাজের পুরো ক্রেডিট গোজ টু রাজ। আমি একটুখানি ফটো তুলবো, এখানেই ফটো তোল। এই বৃষ্টিটাও থেমে গেছে, দারুণ ব্যাপার আমাদের। ব্যাকগ্রাউন্ডে পূজা পুরো ক্রেডিটটা রাজকে দিচ্ছে, তার কারণ এই জায়গাটার ব্যাপারে রাজ ফিগার্ড আউট। ও খুঁজছিল আর কি যে কোথায় আশেপাশে একটা ছোট্ট হাইক করা যায় বিফোর উই লিভ ফর কোচেন। কোচেন যাওয়ার আগে আমরা যদি এখানে আরও কিছু দেখার থাকে বা হাইক করার থাকে করে নিতে চাইছিলাম সকালবেলা। তো সেই জন্যই পূজা বলছে যে এই ব্রিজটা, এত সুন্দর ব্রিজটা দেখতে পাওয়ার, এত সুন্দর একটা ল্যান্ডস্কেপ দেখতে পাওয়ার পুরো মানে শ্রেয় যেটাকে বলে, পুরো ক্রেডিটটা যাচ্ছে রাজকে, উইচ ইজ ট্রু। খুব সুন্দর একটা ভিউ ছিল, খুব ভালো লেগেছিলো আমাদের। আর বৃষ্টি নামার আগে আমরা আবার এই পারে পৌঁছে গিয়েছিলাম, উইচ ইজ দ্য বেস্ট থিং। আর এখন দেখতে পাচ্ছ আমরা এখন ওই পার থেকে দেখছি ভিউটা, মানে আমরা এই ব্রিজটার ওই পারে ছিলাম একটু আগে, আগের ক্লিপে। এখন আমি এই পার থেকে দেখাচ্ছি ভিউটা। আমরা আবার একটু আইসক্রিম খেয়ে আবার ফেরত যাবো ওই পারে কিছুক্ষণের মধ্যেই। ট্রেকিংয়ের শুরুতে বলেছিলাম না যে আমাদের দুটো ট্রেল আছে, একটা খুব সোজা একদম সমতল রাস্তা, আর একটা হচ্ছে গিয়ে ট্রেকিংয়ের ট্রেল বেসিক্যালি। তো আসার সময় আমরা ট্রেক করে এসেছিলাম, যাওয়ার সময় সমতল রাস্তাটা দিয়েই আমরা যাব। কিন্তু এই রাস্তাটা সোজা হলেও সমতল হলেও বা রাস্তা বানানো থাকলেও এটা কিন্তু বেশ অনেকটাই রাস্তা, মানে প্রায় 2 কিলোমিটার বা আরও বেশি বলবো পার্কিং অবধি। তো সেটা আমাদের হেঁটে যেতে হয়েছিল, কিন্তু যেতে যেতে বৃষ্টি এসেছিল ঝমঝমিয়ে, তো বেশ খানিকটা ভিজে যেতে হয়েছিল। কারণ কি ছাতা কাছে থাকলেও ওইটা অতটা প্রোটেক্ট করছিল না যতটা জোরে বৃষ্টি ছিল। আর মাঝে এইরকম একটা হ্যান্ডসাম অ্যান্ড কিউট ঘোড়া আমরা দেখতে পাই, যে আমাদের কথা অ্যাকচুয়ালি কিন্তু রেসপন্স করছিল। তো মনে হচ্ছিল যে ও সব বুঝতে পারছে আমরা কি বলছি। তো কখনো কখনো এরকম অ্যানিমালস কাউন্টার করলে, এটা ডোমেস্টিক যদিও, খুব ভালো লাগে। মানে সেই জন্য কান্ট্রি সাইডে যখন বেড়াতে যাই আমি চেষ্টা করি যে একটু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেখানে ফার্মস রয়েছে ওদের সাথে একটু অ্যানিমালদের সাথে ইন্টারাকশন করে করে যেতে। আমার তো ভীষণ ভালো লাগে এগুলো, অ্যালপ্যাকা হোক, হর্সেস, শিপস, এগুলো খুব ভালো লাগে আমার। তো আমি তো এটা করি। ফেরার সময়ও সেম পাহাড়ের নিচে যেতে হবে এবারে। তো সেম রাস্তা ছিল, কিন্তু একটা প্রবলেম ছিল এই রাস্তায় যে এখানে কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না। তো ম্যাপও লোড করতে একটু সমস্যা হচ্ছিলো। থ্যাঙ্কফুলি ম্যাপ একবার লোড হয়ে গেলে সেটা থেকে যায়, তো আমাদের ফ্রিতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু এটাও আজকালকার এই দিনে যারা স্পেশালি কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করে তাদের জন্য আমি বলবো একটা লাক্সারি, যে মাঝে মাঝে নেটওয়ার্ক ছিন্ন হয়ে যাওয়া, মানে নেটওয়ার্ক ধরছে না, আমরা এমন একটা জায়গায় আছি, এটা বলতে পারাও একটা লাক্সারি। কারণ কি আমাদের এখন ফোন নেটওয়ার্ক ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই। যদি কাউকে কিছুদিন আমরা অনলাইন না পাই, নেটওয়ার্কে না পাই, কলে না পাই, তাদের অস্তিত্ব নিয়ে আমাদের সন্দেহ শুরু হয়। তো সেই জায়গায় এরকম একটা জায়গায় কয়েকদিন কাটানো বা ইভেন কয়েক ঘন্টাও যদি নেটওয়ার্ক ছাড়া থাকা যায়, সেটা তো আমার জন্য অ্যাটলিস্ট ভীষণ বড় লাক্সারি। কারণ কি আমাদের ডে টু ডে জীবন এত ব্যস্ত, স্পেশালি ভারতের বাইরে যেখানে ছোট থেকে ছোট কাজেও নিজেকে নিজের উপরেই ডিপেন্ড করতে হয়, কেউ থাকে না, সেখানে হঠাৎ করে এরকম একটা গেটওয়ে পাওয়া কিন্তু অনেক বড় ব্যাপার। মানসিক একটা শান্তি, একটা রিফ্রেশমেন্ট। তো উইকেন্ডের পরে আবার যখন সোমবার বাড়ি ফেরা হয়, মনটা একটু তো ভালো হয়ে যায়, কাজে মনটা হয়তো আগের থেকে একটু বেটার লাগে। আমি কিন্তু এতক্ষণে ভিডিওতে অনেক রোডস দেখিয়েছি। তো এই যে রোডগুলোর ভিডিও, এগুলো মোস্টলি জার্মান রোড, আর কিছু কিছু নেদারল্যান্ডস এরিয়াতেও ছিল। তো এই রোডগুলো কিন্তু দেখো কত পারফেক্ট, তাই না? তো এই রোডগুলো মানে এত মন কেড়ে নিয়েছে আমার, তার কারণ আমি এমন একটা মানুষ যার কিন্তু
মোশন সিকনেসের সমস্যা ভীষণ প্রবল। মানে আমার যদি ভালো গাড়ি না হয়, গাড়িতে যদি স্পেস না থাকে, বা লেদারের স্মেল করে, বা রাস্তা যদি খারাপ হয়, আমি কিন্তু খুব ইজিলি ট্রিগার্ড হই, আর আমার কিন্তু রাস্তায় প্রচুর বমি হয়। তো আমার যারা সহযাত্রী, বন্ধুবান্ধব যাদের সাথে যাই, তারা যদি খুব একটা কোঅপারেটিভ না হয়, তাহলে সেই যাত্রাটা করা আমার জন্য খুব প্রবলেমেটিক হয়। সেই জন্য আমি খুব লিমিটেড মানুষজনের সাথেই আজকাল ট্রাভেল করতে পছন্দ করি, যারা এই মানে আমার এই প্রবলেমটাকে প্রবলেম না ভেবে ওটাকে সলভ করার চেষ্টা করে। তো আমার এই গ্রুপটা সেরকমই একটা গ্রুপ ছিল। যদিও এই রাস্তায় রেকর্ড একটা জিনিস যে আমি একবারও বমি করিনি, উইচ ইজ আ হিউজ থিং ফর মি। কিন্তু আমার যেটা মনে হয় তার প্রধান দুটো কারণ হলো, এক তো রাস্তা অসাধারণ, দ্বিতীয় গাড়িতে এত জায়গা ছিল যে অনায়াসে শুয়ে পড়ে গাড়ি চালানো যায়, বা পেছনেও যারা বসেছিল তাদের জন্য যথেষ্ট স্পেস ছিল, লেগ স্পেস যেটাকে বলে, মানে একদম পা যদি স্ট্রেটও করে দেয় তাও অসুবিধে হবে না। আর স্মুথ ড্রাইভিং ছিল, মানে কোনো বাম্প বা কিছু, বা হঠাৎ করে কোনো ব্রেক, কিছুতেই কোনো কিছু মনে হচ্ছিল না। সেই জন্য পুরো ড্রাইভটা ওয়াজ ভেরি স্মুথ। তো তোমরা জানিও যে তোমাদের এই রাস্তাঘাটগুলো কেমন লাগছে। মানে আমার কিন্তু এই প্রথম একটা রোড ট্রিপ ইউরোপে, আগে আমি সেরকম রোড ট্রিপ করিনি এই 3 বছরে, আর এটা আমার কিন্তু একটা ওয়ান অফ দ্য বেস্ট রোড ট্রিপ সো ফার ইন মাই হোল লাইফ। দেখতে দেখতে কোচেন চলে এসেছি। তো এটা হচ্ছে গিয়ে সিটি সেন্টার। কোচেনটা বেশ অন্যরকম একটা সিটি, মানে একটা জার্মান সিটি, একটু পুরনো, একটা মেডিয়েভাল ভাইবও রয়েছে। তো সিটি সেন্টারে এসে আমরা রিয়েলাইজ করলাম যে আমরা অনেকক্ষণ কিছু খাইনি। সেই যে সকালে ব্রেকফাস্ট করেছিলাম, তারপর থেকে এখনও অবধি কিছু খাওয়া হয়ে ওঠেনি। তো যেমন ভাবা সেরকম কাজ, অর্ডার দিয়ে দিয়েছিলাম, খাওয়ারও চলে এসেছিল, কিন্তু খাবার আমার ওদের খাওয়া শেষ হয়ে গেছে, দেখো ওরা খেয়ে ফেলেছে, আমি খেতে পারিনি। তাই কেন খেতে পারিনি? কারণ আমার খাবারটা ভাজে ছিল। এইটা এই রেস্টুরেন্ট ছিল, এখানে আসলে এইটা নেবে না ওইটা নেবে। এইটা কি ছিল? এটা কি একটা আরাবিয়াতা ছিল, আর ওটা কি ছিল? ওটা পোলো পাস্তা ছিল, ওটা হোয়াইট সস ছিল, এটা রেড সস। আমি প্রথমবার কিছু খেতে পাইনি। প্রথম একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম কোচেন ক্যাসেলের পথে, যেটা একটু মানে উঁচুর দিকে, তো ওপরে উঠতে হবে হেঁটে হেঁটে। এটা হাইক না, তবে বেশ কঠিন ওপরে আসাটা, মানে 10 মিনিট মতো ওয়াক, কিন্তু যেহেতু পুরোটাই ওপরের দিকে উঠতে হবে তো একটু পায়ের জোর লাগবে আর কি। তারপরে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই মনটা বারবার এদিকে চলে যাচ্ছিল যে বেশি ভিজে যাচ্ছি না তো, ঠান্ডা লেগে যাবে না তো, জুতোতে জল ঢুকে যাচ্ছে না তো। তো যাই হোক, তারপরে এই বৃষ্টির মধ্যেই, মানে ঝমঝমিয়ে বৃষ্টি এই সময়, দেখো চারিদিকটা কীরকম লাগছে। ক্যাসেলের ওপর থেকে এই ভিডিওটা নেওয়া, মানে পুরো কোচেন সিটিটাকে দেখা যাচ্ছে, নদীর চারিদিকে দুই দিকে গড়ে ওঠা একটা সিটি। তো ভিউটা সুন্দর ছিল, কিন্তু আই ক্যান জাস্ট ইম্যাজিন যে যদি এই সময় এখানে সূর্য থাকতো, মানে সূর্যের আলো থাকতো, কি অপূর্বই না ভিউটা লাগতো। কিন্তু সেটা আমরা পাইনি। কিন্তু সব সময় তো নিজের মতো করে আর ওয়েদার পাওয়া যায় না, কিন্তু এটাও একটা অভিজ্ঞতা ছিল। এখানে দেখতে পাচ্ছ যে ক্যাসেলের নিচে পুরো ভাইনয়ার্ডস রয়েছে, পুরো গ্রেপ ওয়াইন। এটাও একটা ওয়াইন রিজিয়নই, মানে আমি যে বললাম মোজেল ভ্যালি, যেই এরিয়াটাতে আমরা এখন রয়েছি, এটা অনেক বড় এরিয়া, আর এটা পুরোটাই ওয়াইন রিজিয়ন। মানে এখানে চারিদিকেই খালি আঙুরের গাছ হয়, যেটা থেকে কিনা পরে ওয়াইন হয়। ইউরোপের একটা বড় সোর্স অফ ইনকাম বলা যেতে পারে ওয়াইন। সেটা এইখানে যেরকম মোজেল ভ্যালিতে হচ্ছে, সেরকম ফ্রান্সে তো রয়েইছে, ফ্রান্সেও প্রচুর ওয়াইনারি আছে, আর বুদাপেস্টে মানে হাঙ্গেরিতেও কিন্তু রয়েছে। আর আমার হাঙ্গেরিয়ান ওয়াইন কিন্তু খুব ভালো লাগে। ফ্রেঞ্চ ওয়াইন ভালো, কিন্তু আমার মনে হয় একটু ওভাররাইপড। যাই হোক, কথা ছিল কোচেন থেকে ডিরেক্ট আমরা হার্লেম আসবো, কিন্তু সেটা হয়নি। মাঝে পড়ে গিয়েছিল কোলন সিটিটাও আমাদের দেখার ইচ্ছা ছিল। আমি কখনো দেখিনি বলে বাকি 3 জনই দেখেছিল, কিন্তু আমার জন্য ওরা কোলন আসে, আর আমরা ডিসাইড করি ডিনারটা আমরা কোলনেই করে তারপরে আবার হার্লেমের উদ্দেশ্যে রওনা দেবো। তো কোলনেই ক্যাথিড্রালটা আমরা দেখার সুযোগ পাই, যেটুকু সময় ছিল তার মধ্যে। তারপরে আমরা থাই খাবার খাই, ভীষণ ঝাল থাই খাবার খেয়ে কান দিয়ে ধোঁয়া বেরিয়ে যায়, এবং তারপরে আমরা আবার হার্লেমের পথে রওনা দিই। একটা জিনিস মিস হয়ে গিয়েছিল, সেটা হলো এখানে একটা মেডিয়েভাল ব্রিজ আছে, যেটা খানিকটা রিজেম্বল করে প্রাগে, মানে চেক রিপাবলিকে প্রাগের পুরনো ব্রিজটার সাথে। সেটা দেখার সুযোগ হয়নি, সেটা অন্যবার এসে দেখে নেওয়া যাবে। আর এই কোলনে কিন্তু জার্মানির সবথেকে বড় দুর্গাপুজো হয়। ইনফ্যাক্ট ইউরোপের প্রবাবলি সবথেকে বড় দুর্গাপুজোটা কোলনেই হয়।
তো যাই হোক, রাত হয়ে গিয়েছিল, আমরা ফিরছিলাম। আর রাত্রেবেলা প্রায় 3:30 হয়ে যায় যে যার বাড়ি পৌঁছতে। আর আমাদের যে মেইন ড্রাইভার পূজা, তাকে জাগিয়ে রাখা এবং নিজেরা জেগে থাকা একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল অত রাত্রে। সেই জন্য আমরা যত রকম ডেথ মেটাল হয়, যেই ধরনের ভুলভাল গান হয়, মিউজিক হয়, সব শুনে নিজেদের চোখগুলোকে বড় বড় করে তাকিয়ে জেগেছিলাম এবং ফাইনালি আমরা বাড়ি পৌঁছে যাই। এই হলো আমার উইকেন্ড ট্রিপের অভিজ্ঞতা। তোমরা জানাতে ভুলো না যে আমার এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো, আর আমি ভ্লগটাকে আরও বেটার করার জন্য কি কি করতে পারি। কমেন্ট করো আর একটা লাইক করো, আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। টাটা।